আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়েকশন ভিডিওতে নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে এই ভিডিওটি হতে যাচ্ছে এই বছরের শেষ ভিডিও। তো আর 2 ঘন্টা পর হতে যাচ্ছে কি এই বছর শেষ এবং কি শেষ ভিডিও এটি। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কি বলে মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো Redmi K19 দ্য লেগেসি কন্টিনিউস। ওকে, Redmi K19 এটার আজকে আমরা রিভিউ দেখব। তো ভিডিওটি নিচে অবশ্যই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক এই বছরের শেষ ভিডিও এটি হতে যাচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার ডিসিতে দেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 50,000 টাকার একটা ফোন থেকে আপনার একদম বেসিক চাহিদা কি থাকতে পারে? আচ্ছা ফ্ল্যাগশিপ একটা চিপসেট, বড় সড়ো একটা ব্যাটারি, হ্যাঁ। টেলিফটো ক্যামেরা আর সুন্দর একটা ডিসপ্লে হলেই হয়। হ্যাঁ অবশ্যই মানে Redmi K19 এর বাজেট 50,000 টাকা ভাই। মানে যাদের বাজেট 50,000 টাকা তারা অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য কি এক কথায় কি বলে কমফোর্টেবল হতে পারে বা চোজেবল হতে পারে, যেটাই বলো তোমরা, ঠিক আছে? তো দেখা যাক এটা 50,000 টাকা বাজেটের মধ্যে আমরা কি কি পাই সেটাই দেখবো। তো চলো বিউটি প্লে করি, তাই না? এই সব কিছুই অফার করতেছে এই স্যার আচ্ছা Redmi K19। ওকে, এই জন্যই হয়তো আপনাদের চাহিদার একদম ডিভাইসটার ডিজাইনটা কিন্তু ভাই একেবারে সিমিলার ডিজাইন, মানে রেডমি নোট 15 এর মানে যেরকম ডিজাইন, মানে ক্যামেরা শেপে যেরকম ডিজাইন দেখছি এটা অলমোস্ট সিমিলার ডিজাইন, মানে আহামরি কোনো চেঞ্জ নাই। বাট ডিজাইনটা নতুনত্ব কি পেলাম তাহলে আমরা এখানে? ডিজাইনটা আসলেই ওই রেডমি নোট 15 এর মতো ডিজাইন, সেম টু সেম, যেটা আমার জন্য একটু হতাশাজনক ব্যাপার। তো ডিজাইনটা আসলে চেঞ্জ করা দরকার ছিল। তো চলো বিউটি প্লে করি। শীর্ষে আছে এই ফোনটা, কারণ কিছুদিন আগে যখন Redmi K90 Pro Max এর ভিডিওটা করলাম ভাই, ওটার কমেন্ট সেকশন পুরো ভরা Okay. এটার রিভিউর জন্য। Redmi K সিরিজটা নিয়ে আপনাদের মোটামুটি ভালোই পরিচয় থাকার কথা। হ্যাঁ, এটা অবশ্যই। হচ্ছে ওদের পারফরম্যান্স সেন্ট্রিক একটা লাইনআপ। মিড বাজেটে তারা বেস্ট পারফরম্যান্সটা অফার করে অনেক বছর যাবত। শুধু পারফরম্যান্স দিয়ে বাকি সব জায়গায় পানি ঢেলে দিছে কিনা সেই জিনিসটাই দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম তানভীর আছি আপনাদের সাথে। আর আপনি যদি 50,000 টাকার আশেপাশে ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে Okay, okay, দেখেন। শুরুতেই জানিয়ে দিই, Redmi K90 এর ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ভেরিয়েন্ট হচ্ছে Poco F8 Pro। আচ্ছা মানে দুইটা ফোন সেম। ওয়েট, শুরুতেই জানিয়ে দিই, Redmi K90 এর ইন্টারন্যাশনাল বা আচ্ছা এখানে তোমার পোকো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটা, এটা হলো পোকো, আর রেডমিটা হলো তোমার চাইনিজ ভেরিয়েন্ট। বাট দুইটা ডিজাইন অলমোস্ট সিমিলার ডিজাইন। এখানে চেঞ্জ বলতে আহামরি সম্ভবত কোনো চেঞ্জ নেই দেখতে পাচ্ছি। তো চলো বিউটি প্লে করা যাক। গ্লোবাল ভেরিয়েন্ট হচ্ছে Poco F8 Pro। ফার্স্টলি আপনার জেনে নেওয়া দরকার এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি কি। আচ্ছা, নাম্বার আচ্ছা। 1, Redmi K90 তে 4টা কালারের ভেরিয়েশন আছে, যেখানে Okay. F8 Pro তে আছে 3টা। নাম্বার 2, K90 তে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন Wow, আছে, impressive. যেখানে F8 Pro তে আছে 512 জিবি পর্যন্ত আচ্ছা, ম্যাক্স। আচ্ছা, নাম্বার আচ্ছা। 3, K90 তে অলমোস্ট 1000 মিলিঅ্যাম্পিয়ারের বেশি ব্যাটারি আছে, যেখানে 7100 F8 Pro তে আছে শুধুমাত্র 6200। মানে কি, মানে অলমোস্ট 7100, মানে 1000 এমএএচ বেশি। মানে আমি একটা জিনিস বুঝতে পারি না যেন কেন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে কেন জানি কম দেওয়া হয়। মানে চাইনিজ ভেরিয়েন্টগুলো অনেক বেশি দেওয়া হয় আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টগুলো একটু কমই দেওয়া হয়, যেটা একটু হতাশাজনক ব্যাপার। অথচ উচিত ছিল ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে কি এটার বেশি দেওয়া দরকার ছিল, বাট তারা কমায় দেয়, যেটা একটা আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। 10 মিলিঅ্যাম্পিয়ার, যার কারণে K90 তে ওয়েটটাও কিছুটা বেশি F8 Pro এর তুলনায়। Okay. আর লাস্ট বাট নট দ্য লিস্ট, Redmi K90 তে আছে চাইনিজ UI হ্যাঁ। আর Poco F8 Pro তে আছে গ্লোবাল Global UI, এছাড়া okay. বাদবাকি যা আছে সব একই। সবই দুইটার সেম। আচ্ছা। আর এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে SMS গ্যাজেট। SMS এটা গ্যাজেট একটা trusted shop, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তা কিন্তু না, গ্লোবাল হোক বা চাইনিজ সবকিছু পেয়ে যাবেন তাদের কাছে। বসুন্ধরা, যমুনা সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের আউটলেট আছে। আমি ডেসক্রিপশন অবশ্যই, বক্সে অবশ্যই। ওদের ওয়েবসাইট লিংক সহ যাবতীয় যত ডিটেলস আছে সব দিয়ে দিচ্ছি। Okay, তবে okay. ভাই দামটা কিন্তু এখনো স্টেবল না। এটার দাম 52 থেকে 55,000 টাকার আশেপাশে ঘুরতেছে। আচ্ছা, আর আচ্ছা। মার্কেট ভাই এখন গরম, তাই দামটা একটু বেশি। একটু স্টেবল হোক, 50,000 টাকার ঘরে আসুক বা 50,000 নিচে নামুক, তখন ভাই ঝোপ বুঝে কোপটা দিয়ে দিন। Okay, তবে okay. কোপ যখনই দেন না কেন ঠকবেন না পারফরমেন্সের দিকে, কারণ আচ্ছা। কে সিরিজের Xiaomi সবসময় ফ্ল্যাগশিপ চিপসেট ইউজ করে। K90 তেও তারা Snapdragon 8 Elite দিয়েছে, Wow, সাথে wow. আছে LPDDR5X RAM এবং আচ্ছা। UFS 4.1 স্টোরেজ। আচ্ছা। আগের বছর K80 Pro তে এই চিপসেটটা আমরা দেখেছি। আর 8 Elite এর পারফরমেন্স কেমন সেটা ভাই আপনাদের সবারই কম বেশি আইডিয়া আছে, কারণ অবশ্যই। গত বছরের শেষ থেকে এখন অবধি পর্যন্ত এই চিপসেট একাই কাঁপাই দিছে। বাট কনসার্ন হচ্ছে অন্য জায়গাতে। লাস্ট ইয়ার K80 আর K80 Pro এর ভিডিওতে বলেছিলাম K80 এর তুলনায় K80 Pro তে বেশি হিট হচ্ছিল 8 Elite এর কারণে। Okay. সো এবার নতুন মডেলে এসে দেখতে হবে এই হিট ম্যানেজমেন্ট নিয়ে K90 কতটুকু ইমপ্রুভমেন্ট এনেছে। Okay. আর এই অগ্নি পরীক্ষা আমরা শুরু করতে যাচ্ছি ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট দিয়ে। Okay. কিন্তু প্রথম টেস্টে গিয়ে দেখি আগের অবস্থায় আছে। একবার টেস্ট রান করে হিট টাচ করেছে 43 ডিগ্রি Oh পর্যন্ত। my God. আর এই 43 ডিগ্রি কিন্তু নর্মাল কোনো টেম্পারেচার না, ফোন
হাতেই রাখা যাচ্ছিল না, তার উপর এখনো চলে শীতকাল, মানে বুঝতে পারতেছেন গরমে জিনিস। শীতকালে 43 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা তো অনেক হিউজ। মানে তার মানে কি যখন গরমের কাল আসবে তখন তো ভাই 43 এটা মনে মনে আপ করবে, মানে আরো বাড়বে। বাট এত শীতকালে যদি এরকম গরম বা এরকম হিট জেনারেট করে তাহলে তো ভাই এটা আসলে একটু কীভাবে মনে ভয়ের ব্যাপার বলাই যেতে পারে। তো মানে আসলে এই চিপসেটটা মনে হচ্ছে আসলে ফোনটাকে অনেক গরম করে ফেলে, যেটা আসলে একটা সমস্যা বলা যায়। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। এটা আরো বেশি হবে। তো একটা কাজ করতে পারেন, মনে করেন শীতে কোথাও ঘুরতে গেছেন, হ্যাঁ। শীত খুব, আপনার হাত পা কাঁপতেছে, আপনি ফোনে একটা স্ট্রেস টেস্ট রান দিয়ে ফোনটা ধরে বসে থাকবেন, দেখবেন আপনার হাত গরম হয়ে গেছে। ওকে। এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা আচ্ছা। এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, হুম। এমন শীত যে জোকস অ্যাপার্ট, এরপরে যখন আমরা অ্যান্টোটু বেঞ্চমার্ক রান করলাম তখনও দেখলাম একই অবস্থা, ওরে টেম্পারেচার my হিট God! করেছে 40। এখানেও অন্তত বেঞ্চমার্ক পরীক্ষা করার সময় 41, মানে এখানে তো ভাই মানে মাত্র 2 ডিগ্রি মাত্র কমেছে। এটা তো কোনো আহামরি কম না। মানে এখনই শীতকালে যদি এতটা মানে গরম হয় ফোন, তাহলে তো ভাই গরমকালে কি হতে পারে ভাই, তোমরা অবশ্যই ভেবে দেখবে অবশ্যই। তো যেটা আসলে একটু ভয়ের ব্যাপার হতেই যাচ্ছে। তো চলো বিউটি প্লে করি। 1 ডিগ্রি পর্যন্ত। আর আন্টো গিগ বেঞ্চ স্ট্রেস টেস্টের রেজাল্টগুলো আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা দেখতে আচ্ছা, থাকেন। বেশ ভালোই বেশ ভালোই। মানে আন্তর্জাতিক স্কোর 31 লাখ, সরি 3,10,02,। যাই হোক, এটা আন্তর্জাতিক স্কোর অনেক ভালো, খারাপ না। বাট হিট জেনারেট করে প্রচুর, যেটা একটা আসলে সমস্যা। আর সিঙ্গেল স্কোরও আছে বেশ ভালো, আর মাল্টি কোরও বেশ ভালো হয়েছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। বেশি হলেও টেস্টের স্কোর কিন্তু আবার ঠিকঠাকই আছে। হুম। আমার মতে ভাই হিটটা না স্কোরগুলো সব প্রপারলি ঠিক আছে। ডিস্ট্রিবিউট হচ্ছে না, সব হিট এই একটা ক্যামেরা বাম্পের এই পোর্শনটার মধ্যে আছে, কারণ কি এখানেই প্রসেসরটা বা চিপসেটটা আছে। Okay. এই হিটটা যদি প্রপারলি ডিস্ট্রিবিউট হইতো তাহলে এই হিটটা এত বেশি হাতে লাগতো না। আচ্ছা, বেঞ্চমার্কিং টেস্ট, হিটিং টেস্ট সবই তো দেখলাম, এবার আসেন গেমিং এর ব্যাপারটাও দেখি। Okay. প্রতিটা গেম আমরা গেমিং মোড অন করে 25 মিনিটের মতো করে খেলেছি। প্রথমে শুরু করতেছি পাবজি দিয়ে, হাইয়েস্ট 90 FPS পর্যন্ত সাপোর্ট করে, আচ্ছা। কোনো প্রকার ফ্রেম ড্রপ বা স্টার্টারিং এর দেখা আমরা পাইনি। 25 মিনিট খেলার পরে চার্জ ড্রপ করেছে 6% আর Okay. হিট পেয়েছি 39 ডিগ্রি পর্যন্ত। Oh my বাট God. ডেল্টা ফোর্স খেলার বেলাতে না আমরা কিছু ফ্রেম ড্রপ নোটিস করেছি 15 মিনিট খেলার পরে। ফাইট করার সময় এই জিনিসটা বেশ ভালোভাবে বোঝা যায়, যদিও 120 FPS সাপোর্ট করে, বাট গেমিং এক্সপিরিয়েন্সটা না খুব একটা স্মুথ ছিল না। 2-3টা ম্যাচ খেলেও দেখলাম সেম ফিলই পাচ্ছি। আর আচ্ছা, আচ্ছা। স্পেসিফিক ভাবে বললে 25 মিনিট গেম খেলার পর হিট হয়েছিল 40 ডিগ্রির মতো, আচ্ছা। আর চার্জ ড্রপ করেছে 8%। 8%, দেন okay. মোটামুটি সিমিলার রেজাল্ট আমরা কল অফ ডিউটির বেলাতেও পেয়েছি, তবে এখানে কিন্তু কোনো প্রকার ল্যাগ বা স্টার্টারিং এর দেখা পাইনি। এখানে আমরা ম্যাক্স সেটিংসে খেলেছি পুরোটার সময়, খুব অপটিমাইজ একটা গেম, তাই কোনো প্রকার ইস্যু হয়নি। আর সবার লাস্টে খেলেছিলাম জেনশিন ইম্প্যাক্ট, হাইয়েস্ট Genshin Impact, 60 আচ্ছা, FPS আচ্ছা। পর্যন্ত সাপোর্ট করে, অল দ্য টাইম 56-58 FPS এর মধ্যেই লক ছিল, তবে Okay. চার্জ একটু বেশি ড্রপ করেছে এখানে। 25 মিনিট খেলার পর 10% চার্জ 10%, কমে গেছে, আর আচ্ছা। হিট টাচ করেছে 41.5 Okay, ডিগ্রি পর্যন্ত। যেহেতু এটা একটু হাই গ্রাফিক্স হাই ডিমান্ডিং গেম, সো বাকিগুলোর থেকে একটু বেশি হিট হবে, এটাই এটাও স্বাভাবিক। স্বাভাবিক, হ্যাঁ। মাল্টিপল গেম খেলার পর আমার মনে হচ্ছে যে এই বাজেট সেগমেন্টে বাকি যে কয়টা ফোন আছে সেখান থেকে এই K90টা একটু বেশি হিট হচ্ছে। Okay. রেডমি তাদের আইস কুলড হিট ডিসিপেশন সিস্টেমটা ইউজ করেছে, আমার কাছে মনে হচ্ছে ভাই এটা খুব একটা ভালো এফেক্টিভলি কাজ করতেছে না। আর হিটিং নিয়ে যেহেতু কথা হচ্ছে, এটার বডি এন্ড ফ্রেম নিয়ে একটু কথা বলা দরকার। Okay. এটা পিছনে গ্লাস ব্যাক পাচ্ছেন আর সাইডে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, আর এই Okay, দুই okay. সাইডের জন্য হিটটা হাতে একটু বেশি লাগতেছে। বাট হ্যাঁ, অ্যালুমিনিয়াম ফ্রেমের দিয়েছে আর গ্লাস ব্যাক দিয়েছে, যেটার জন্য অবশ্যই হাই হিটটা হাতে লাগছে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যদি প্লাস্টিক দিত তাহলে হয়তো এখানে হিট ম্যানেজমেন্টটা কি অতটা লাগতো না। বাট অ্যালুমিনিয়াম আর গ্লাস ব্যাক হওয়ার কারণে যেটা তোমার হিটটা আসলেই বোঝা যাচ্ছে অনেক হিট হচ্ছে, যেটা আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। ভাই এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। আর ডিজাইনটা সুন্দর বলতে এখানে ক্যামেরার যে শেপটা ভাই, এখানে রেডমি তোমার 50 নোট 15 যেটা ওটার মতনই সেম টু সেম। আমার কাছে অ্যাটলিস্ট ডিজাইনটা আসলেই ভালো লাগেনি, কারণ এই ডিজাইনটা একটা কমন ডিজাইন। বা ক্যামেরার শেপটা যদি বলি তাহলে iPhone 7 এর সাথে কি মানে লেটেস্ট আইফোনের সাথে কি মিলে যায় অনেকটাই। তো যেটা আসলে একটা সমস্যা, মানে ওই যে বক্সি শেপ যেটা, এটা পুরোপুরি মিলে যায়। আর ক্যামেরার শেপটা পুরোপুরি iPhone নোট 15 এর মতো, যেটা আমার কাছে একটু হতাশাজনক ব্যাপার। তো ডিজাইনটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। এটা তোমাদের পার্সোনাল চয়েস, তো অবশ্যই তোমরা চয়েস করে নিবে। তো চলো বিউটি প্লে করি। বামটা দেখতে অনেকটা রেডমি K70 এর মতোই, Okay. আর পিছনের পার্টটা দেখে মনে হতে পারে যে দুইটা আলাদা আলাদা পার্টিশন, বাট না, একটা সিঙ্গেল গ্লাস পোর্শনই বানানো পুরাটা। ফোনের ওয়েট খুব একটা বেশিও না আবার কমও না, Okay. 205-207 গ্রামের মতো ওজন। চারপাশের কর্নার রেডিয়াসটা বেশি হওয়াতে হাতে বেশ কমফোর্টেবল লাগতেছে। সাইজও খুব একটা বেশি না, কম্প্যাক্ট সাইজেরই একটা ফোন। যারা প্রো ম্যাক্স এর জায়গায় প্রো সিরিজের ফোনগুলো প্রিফার করে তাদের কাছে এটা ভালো লাগবে, বাট ওভারঅল ফোনের ওয়েট ব্যালেন্সটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। টপ সাইডটা একটু ভারী মনে হচ্ছে, কারণ আপনি এটার যদি ভিতরের কম্পোনেন্ট গুলো দেখেন দেখবেন যে অলমোস্ট 80% কম্পোনেন্টই উপরের সাইডে দেওয়া আছে। Okay, okay. এছাড়া এই ফোনে 4টা কালার আছে, সেটা তো আগেই বললাম, 4টাই বেশ স্ট্যান্ডার্ড কালার।
সো বিল কোয়ালিটি এন্ড ডিজাইনের দিক থেকে আমি বলবো এই ফোনটা মোটামুটি ভালোই একটা পজিশনে আছে, একদম টপ নচ কিছু না, বাট স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে। Okay. আর ডিজাইনের পর যে জিনিসটা আপনার বেশি চোখে পড়বে সেটা হচ্ছে ডিসপ্লে। Display। ভালোই ব্রাইট, ভাইব্রেন্ট আর কালারফুল একটা ডিসপ্লে। অবশ্যই ডিসপ্লেটা তোমার রাউন্ড শেপ ডিসপ্লে পাচ্ছি, আর চিন বেজেলটা দেখো একদম সিমেট্রিক্যাল ন্যানো, যেটা দেখতে খুবই সুন্দর আছে, পারফেক্ট। আর 6.59 ইঞ্চের একটা কি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে ইমপ্রেসিভ আর কালারফুল। এই কারণে অ্যামোলেড ডিসপ্লেতে মানে কি খুবই কালারফুল ডিসপ্লে, তোমরা ভালো করে জানো, যার জন্য ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর আছে, এটা খারাপ না। আর 120 হাজার কি রিফ্রেশ রেট আছে, যেটা আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। চারদিকে সিমেট্রিক্যাল ন্যারো বেজেল হ্যাঁ, থাকাতে ইউটিউব বা দেখতে নেটফ্লিক্স খুব এর সুন্দর যে লাগছে। কন্টেন্টই দেখেন না কেন আই প্লিজিং লাগবে। এক কথায় বললে ভাই খুবই Impressive। সুন্দর, রেগুলার ইউসেজে বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপেরিয়েন্স পেয়েছি। তাছাড়া 3500 নিটস এর পিক ব্রাইটনেস Okay, আছে, এটা enough brightness। অলরেডি জানে যে এটা আসলে তেমন একটা কাজের না, হ্যাঁ। কাজে দেয় এইচবিএম মোডটা। এখানে Okay। 1200 নিটস পর্যন্ত যেতে দেখেছি, আর এই লেভেলের ব্রাইটনেস কিন্তু এনাফ ডিরেক্ট সানলাইটে ইউজ করার জন্য। অবশ্যই। অন্যদিকে কন্টেন্ট ওয়াচিং এর জন্য ওয়াইড বাইন L1 সার্টিফিকেশন আছে, তাই Okay। নেটফ্লিক্স বা অন্যান্য কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফুল এইচডি তে স্ট্রিম করতে পারবেন। সাথে বোজের সাথে কলাব করা ডুয়াল স্টেরিও স্পিকারও দিয়েছে, Okay। আর এটা আসলে খুব জোস একটা সাউন্ড প্রডিউস করে। তবে K90 Pro Max এ যেমন এক্সট্রাঅর্ডিনারি সাউন্ড পেয়েছি, এটা ওইটার থেকে একটু কম আছে। কিন্তু ডিসপ্লে প্রোটেকশনের ক্ষেত্রে কি ইউজ করেছে সেটা নিয়ে কোনো সলিড ইনফো পাইনি। রেডমি আচ্ছা। হয়তো তাদের ড্রাগন ক্রিস্টাল গ্লাসটা ইউজ করেছে এখানে, বাট নট শিওর। এটার ইন ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে এটা কিন্তু আল্ট্রাসনিক, এটা বেশ Okay। ফাস্ট এন্ড অ্যাকুরেট। পজিশনটা একদম জোস জায়গায় আছে, একবারে নিচের দিকে না, খুব ইজিলি রিচ করা যাচ্ছে। সো ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারটা সাইডে রাখলে বাদ বাকি ফুল ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেনের জায়গা থাকতেছে না। Okay। পারফরমেন্স আর ডিসপ্লে নিয়ে কথা বলা শেষে এখন আসেন একটু সফটওয়্যারটা নিয়েও কথা বলি। Xiaomi ইউজ করেছে তাদের HyperOS 3 অন Okay, টপ অফ okay। Android 16। HyperOS নিয়ে ভাই আমাদের অলওয়েজ একটা মিক্সড অপিনিয়ন থাকে, যার কাছে এটা ভালো লাগে তার খুব বেশি ভালো লাগে, আর যার কাছে ভালো লাগে না সে দেখতেই পারে না। HyperOS আমি বলবো অনেকটা আগের মতোই আছে, যারা আগের রেডমি ইউজার ছিল তাদের কাছে এটা খুবই ফ্যামিলিয়ার লাগবে, বাট যারা আমার মতো একটু সিম্পল মিনিমাল ইউআই পছন্দ করে তাদের কাছে একটু হেভি মনে হবে ফার্স্ট ইউসেজে। এছাড়া ফ্রিতে প্রি ইনস্টল অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন, যেগুলো এগুলো delete অবশ্যই করা যায়। হ্যাঁ, আর delete করে দিতে চাইনিজ পারো। রম হওয়াতে নোটিফিকেশন ডিলেট আপনাকে মাঝে মাঝে ভালোই প্যারা দিবে, বাট Okay। বিকাশ বা ফেসবুকের ওটিপি গুলো ঠিকঠাক ভাবে রিসিভ হচ্ছিল। পাশাপাশি এখানে টুকটাক কিছু এআই টুলসও পেয়ে যাবেন। বাট ইয়েস, আমাদের রেগুলার ইউসেজে খুব স্মুথলি রান করেছে সবকিছু। অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিড বেশ স্ন্যাপি ছিল, এন্ড একটা ইমপ্রুভমেন্ট আসছে। আগে যে ব্যাকগ্রাউন্ডে রিসেন্ট অ্যাপস ছেড়ে দেওয়ার যে রোগটা ছিল সেটা কিন্তু এবার K90 তে এসে সলভ হয়ে গেছে। Okay। এসবের পাশাপাশি আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি। IP6 এর রেটিং আছে, আচ্ছা। NFC আছে, আয়ার ব্লাস্টার আছে, ওয়াইফাই 7 আছে, মানে যাবতীয় প্রয়োজনীয় যা যা দরকার আপনার সবই আছে, আচ্ছা। সব শেষে বাকি থাকে ক্যামেরা। পারফরমেন্স সেন্ট্রিক ফোনে এই একটা জায়গায় এসে সবাই পানিতে ডুবায় দেয় নৌকা। এইটার ক্ষেত্রে না সেম জিনিসটা করে নেই। রেডমি এখানে ভালোই ফোকাস দিছে, একটা প্রপার ট্রিপল ক্যামেরা সেটআপ দিছে, Okay, যার okay। মধ্যে একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের Telephoto টেলিফোটো lens, ক্যামেরা, wow। যেটা হচ্ছে OmniVision OV50M সেন্সর, Okay। আর 50 মেগাপিক্সেলের একটা Main মেইন ক্যামেরা camera। এন্ড 8 মেগাপিক্সেলের একটা Ultra আলট্রা wide, okay, okay। যেটা গতবারও সেম ছিল। আর ফ্রন্টের ক্ষেত্রেও আগেরবারের মতোই সেম 20 megapixel, মেগাপিক্সেলের ক্যামেরাটাই আচ্ছা, আছে। আচ্ছা। আর এই চারটা ক্যামেরার মধ্যে শুধুমাত্র মেইন ক্যামেরাতেই OIS OIS আছে, আছে। সো আচ্ছা। মেইন ক্যামেরা দিয়ে যখন ছবি তুলতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল রেডমি এবার ক্যামেরাটাতে একটু বেশি ভালোই নজর দিয়েছে। পিকচারের ছোট ছোট ডিটেলস লাইক টেক্সট, গাছের পাতা, বিল্ডিং এর টেক্সচার খুব ভালোভাবে ভিজিবল ছিল। অবশ্যই, অবশ্যই। শার্পনেসও ভালো। ছবির কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না, মানে শার্পনেসের তেমন ঘাটতি নেই, আর ছবির ডিটেলসও শেষ মানে বেশ ভালোই পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। আর ছবিগুলো বেশ ন্যাচারাল এবং কালারগুলো বেশ বুস্ট করছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। তো মেন ক্যামেরাতে যেহেতু OIS আছে, তো অবশ্যই রাতের ছবিগুলো আশা করি ভালোই হবে। তো চলো বিউটি প্লে করি। ওই ধরে রাখা ট্রাই করতেছিল, আর ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক আছে। তবে কিছু কিছু ছবিতে হাইলাইট ব্যালেন্সিংটা প্রপার হচ্ছে না, Okay। ব্যাকগ্রাউন্ড একটু ওভারব্লোন করে রাখে, কালার টোন কিছুটা স্যাচুরেটেড, গ্রিন এন্ড রেড সাবজেক্ট পেলে কিছুটা কালার বুস্ট Boost করে। করে, তবে সেটাই। ম্যাক্সিমামের কাছেই ভাই ছবিগুলো দেখতে ভালো আসলে impressive, ছবিগুলো আলট্রাওয়াইড সুন্দর। ক্যামেরাটা ভাই একদম এভারেজ লেভেলের, বাট আচ্ছা। ওভারঅল কালার অ্যাকুরেসিটা কনসিস্টেন্ট, মেইন ক্যামেরার সাথে কালার মিল রাখার ট্রাই করে। তবে এখানে যদি 8 মেগাপিক্সেল না দিয়ে আর একটু বেটার কোনো সেন্সর দিত দিলে ভালোই তাহলে হতো। আরো অনেক বেশি খুশি হইতাম। সেটাই। আর পোর্ট্রেটের দিক দিয়ে আসলে আসল অ্যাডভান্টেজ পাওয়া যায় টেলিফোটো লেন্সের। 2.5x এর পোর্ট্রেট গুলো দেখতে খুবই সুন্দর আসে, ফেস ডিটেলস মোটামুটি ভালোই Wow। থাকে, আবার মাঝে মাঝে হালকা সফটেনিং এফেক্টটাও দেয়। আর রেডমি ডিভাইসের এজ ডিটেকশন বেশ কনসিস্টেন্ট ছিল শুরু থেকেই। তবে এখন দেখতেছি কিছু কিছু ছবিতে চুলের আশেপাশে একটু কেটে ফেলে। এছাড়া ভাই একটা পারফরমেন্স ফোকাসড ফোনে যে ক্যামেরা আউটপুট পাচ্ছি সেটা এতে আমি আসলে happy। বসে আছে। এছাড়া টেলিফোটো লেন্স দিয়ে আপনি ম্যাক্সিমাম 30x পর্যন্ত জুম করতে পারবেন, Okay। বাট জুম করার পর যে ছবিটা আপনি পাবেন সেখানে ভাবে ডিটেলস বলতে কি আছে সেটা আপনি বুঝবেন না। ছবি সেটাই। প্রসেস হওয়ার পর আপনি যখন দেখবেন তো এটা তোমার 30x এ জুম করা ছবি, বাট ছবি জুম করা ছবিগুলো মনে হচ্ছে ডিটেলসের সেই লেভেলে ঘাটতি মনে হচ্ছে, আর ছবিটা মনে হচ্ছে ফেটে গেছে এরকম একটা মনে হচ্ছে, বা ছবির কোয়ালিটিটা বেশি একটা ভালো মনে হচ্ছে না এই আর কি। মানে যত এটা হলো তোমার হাইস্ট জুম 30x এ জুম করেছে, বাট ছবির কোয়ালিটি মনে হচ্ছে একদম পুরোই শেষ এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
তখন আপনার মনে হবে যে পুরো সুন্দর করে হাতে আঁকা একটা অয়েল পেন্টিং। তবে ফোনের যে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা আছে এটাকে আমি বলবো ডিসেন্ট। এটা ডে লাইট ঠিক আছে, কন্ডিশনে মোটামুটি কাজ সেলফিগুলো করার বেশ মতো। শার্প এন্ড ডিটেইল থাকে, স্ক্রিন টোনটাও ব্যালেন্স রাখে। হ্যাঁ, মোটামুটি একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন, ছবি মানে ক্যামেরা এখানে যা দিতে তাই এটা মোটামুটি কাজ চলার মতো খারাপ না। সেলফি ক্যামেরাটা ঠিক আছে, আর হিউম্যান ফেসটা একটু হালকা একটু বুস্ট করে, যেটা দেখতে সুন্দর আছে, খারাপ না, মানে রেডি টু আপলোড ইমেজ বলাই যেতে পারে। তো চলো বিউটি প্লে করি। মুখের টেক্সচার, চুল, দাড়ি ন্যাচারাল রাখা ট্রাই করে, ব্রাইট লাইটেও এক্সপোজার ঠিকমতো ম্যানেজ করে। আর ভিডিও সেকশনে আসলে আপনি সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন Okay. মেইন ক্যামেরাতে। বাট মানুষ নরমালি 4K 30 FPS এ ভিডিও করবে। তো সেটাই। ঝামেলা হচ্ছে আলট্রা ওয়াইডে ম্যাক্সিমাম সাপোর্ট করে 1080p 30 FPS। What? এটা ভাই বড়সড় একটা ড্রব্যাক লেগেছে আমার হ্যাঁ, কাছে। সেটাই তবে তো। মেইন ক্যামেরার যে আউটপুটটা পেয়েছি সেটা আমি মোটামুটি বলবো ভালোই আছে, আগের থেকে বেশ ইমপ্রুভ হয়েছে বলা যায়। ইউজফুল ফুটেজ পেয়েছি, ডিটেলস এন্ড স্টেবিলিটি ভালোই পাবেন। মূল কথা ভাই, পারফরমেন্সে 100% পুশ করে ক্যামেরা যে একদম ফোকাস দেয়ই নাই এই ব্যাপারটা কিন্তু এই ফোনের ক্ষেত্রে না, যাচ্ছে এটা না। আসলে তবে বলছেন। ভাই আলট্রা ওয়াইডে যদি একটু বেটার ক্যামেরা দিত, এট লিস্ট 4K 30 FPS এর সাপোর্টটা থাকতো, আসলে তাহলে ভালো হতো। ভিডিও সাইডটা আরেকটু বেশি কভার আপ করা যেত। সেম কথাটাই বলবো ফ্রন্ট ক্যামেরাতে। এখন যেহেতু অনেক মানুষ ফ্রন্ট ক্যামেরাটাও বেশি ইউজ করে ব্লগিং এর ক্ষেত্রে, পার্সোনাল শুটিং এর ক্ষেত্রে, সো আমি বলবো নিজের জন্য যদি 50,000 টাকা খরচ করে একটা ফোন নেই, তাহলে এট লিস্ট আমি আশা রাখবো যে আমার ফ্রন্ট ক্যামেরাটা 4K 30 FPS এ শুট দেওয়া করতে যদি পারে। আসলে- যাই হোক, ভিডিওতে নিরাশ করবে না ব্যাটারিতে। 7100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে এতে। সিলিকন এটা যেহেতু বাজেট হিসেবে 50,000 টাকা, তো বাজেট হিসেবে মানে ব্যাটারিটা ঠিকঠাক আছে, 7100 mAh এর ব্যাটারি, এটা মানানসই বলা যায়। কারণ এটা যদি কম দেয় তাহলে তো আর কি দিবে, মানে একবারই পুরো শেষ হয়ে যাবে, তাই না? তো ওই হিসেবে এটা ঠিকঠাক আছে ব্যাটারিটা। তো চলো বিউটি প্লে করি। কার্বন ব্যাটারি, যেটা দিয়ে হেভি গেমিং বা কন্টেন্ট কনজাম্পশন যাই করেন না কেন একদিন নিশ্চিন্তে চালাতে পারবেন, কোনো Okay, টেনশন এটা- রাখা এটা লাগবে একটা না। good চার্জিং sign. এর দিক থেকেও ফোনটা সেফ সাইডেই আছে। আচ্ছা। 100 ওয়াটের চার্জার Wow. বক্সেই আছে। Good. ফুল চার্জ হতে 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগতেছে। আর Okay. 22.5 ওয়াটের রিভার্স চার্জিং থাকলেও নেই কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। আচ্ছা, সো আচ্ছা। সব মিলিয়ে বলা যায় ব্যাটারি সেকশনে এই ফোন আপনাকে একদমই নিরাশ করবে না। আফটার অল দিস ডিসকাশন এখন প্রশ্ন দাঁড়ায় 50,000 টাকার আশেপাশে এইটা আপনার জন্য ভালো একটা ডিল কিনা। আমি বলবো এটা টোটালি ডিপেন্ড করে আপনার চুজিং এন্ড আপনার চাহিদার উপর। 50,000 টাকার আশেপাশে একদম হেড টু হেড কম্পিট করতেছে এই দুইটা ফোন, নিউ 11 আর রেডমি K90। দুইটার স্পে কি প্রায় সিমিলার এন্ড দুইটাই চাইনিজ রমের। বাট আমি যদি একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে বলি তাহলে বলবো রেডমি K90 কিছু জায়গায় এগিয়ে থাকবে, আবার কিছু জায়গায় নিউ 11ও এগিয়ে থাকবে। যেমন K90 আপনাকে একটা রিফ্রেশ লুক দিচ্ছে, বেটার একটা ক্যামেরা সেটআপ পাচ্ছেন। আর শুরুতে যেহেতু বললাম এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ব্যালেন্সড ফোন, তার মেন কারণ হচ্ছে এটাতে 2.5x একটা টেলিফোটো লেন্স আছে। সো আপনার 50,000 টাকার আশেপাশে যদি ফোন নিতে হয় পারফরমেন্স সেন্ট্রিক আর আপনি ক্যামেরাটাও কম্প্রোমাইজ করতে চান না, সেই ক্ষেত্রে দিস ইজ এ গুড ডিল ফর ইউ। এন্ড আপনার যদি চাইনিজ রোমে অ্যালার্জি থাকে দেন ইউ ক্যান গো ফর পোকো F8 Pro। এন্ড অফ দ্য ডে আমি বলবো ভাই এটা খুব সলিড একটা ডিল। কে সিরিজের আলাদা একটা লেগাসি আছে। আমি নিজে K30 ইউজার, মানে পোকো F2 Pro ইউজার। এই বছর আইসা নষ্ট হইলো, প্রায় 5 বছরের মতো ফোনটা চালাইছি। এন্ড আমার একটা সফট কর্নার আছে কে সিরিজের উপর। আশা করি নেক্সটেও তাদের এই লেগাসিটা ধরে রাখবে। এই বলেই আজকে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফিজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা দেখে নিলাম রেডমি K19, এটার ফুল রিভিউ দেখে নিলাম। তো হ্যাঁ, এটা ফোনটা বাজেট মানে 52 থেকে 53,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। বাট বাজেটটা যদি আরেকটু কম হতো তাহলে আসলে ভালো হতো। যদি এরা 40 থেকে 45-এর মধ্যে মানে হতো তাহলে বলতাম যে এটা আসলে একটা ভ্যালু ফর মানি বলতে পারতাম, ঠিক আছে? তারপরেও বাজেট হিসেবে ফোনটা ঠিকঠাক আছে, খারাপ না। তো ফোনটার ডিসপ্লেটা আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি 6.59 সম্ভবত, এরকম একটা ডিসপ্লে পাচ্ছি। আর সেটা ডিসপ্লের পুরো রাউন্ড শেপ ডিসপ্লে, তো যেটা দেখতে এক কথা ইমপ্রেসিভ। আর চেইন বেজলটা বাই সুপার লেভেল নেনো, যেটা দেখলাম ডিসপ্লেটা আসলে অসাধারণ। হ্যাঁ, 120Hz রিফ্রেশ রেট আছে আর HDR10+ সাপোর্ট আছে, অবশ্যই ভালো। তো যেটা এক কথা ইমপ্রেসিভ। আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা এক কথায় জোস। হ্যাঁ, আর আমরা এই ফোনটার যে ডিজাইনের যে ক্যামেরাটা, হ্যাঁ, চারটা যে ক্যামেরা শেপ অলমোস্ট মানে নোট 50-এর মতো। নোট 50-এর ক্যামেরাটা মাঝখানে না, এটা জাস্ট কিনারে দিয়েছে আর কি। আর শেপটা দিয়েছে কি আইফোনের মতো। তো যেটা হ্যাঁ দেখতে সুন্দর, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি এই আর কি। বাট আমরা ব্যাক প্যানেলে পাচ্ছি গ্লাস পার্ট আর ফ্রেমটা পাচ্ছি কি অ্যালুমিনিয়াম, যেটার কারণে কি হিটটা বেশি জেনারেট হয়। আর হিট জেনারেট করলে যেটা আমরা বুঝতে পারি ভালোভাবে, মানে হাতে বেশ গরম হয়, মানে গরম অনুভব করবে এই আর কি। তো ওভারঅল ডিজাইন কোয়ালিটি, বিল কোয়ালিটি ঠিকঠাক আছে। বিল কোয়ালিটি কি সেটা এখানে তারা স্পেসিফিক মানে রেডমি মানে কি তারা কোম্পানি এখানে কোনো কিছু ক্লেম করেনি এখনও। তো হয়তো যাই হোক এটা কিছু একটা দিয়েছে আর কি। বাট ডিজাইন কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক এই আর কি। আর আইপি রেটিং আছে 68, যেখানে 69 দিলে আসলে ভালো হতো। বাট 68 এটা কিন্তু ভালো, খারাপ না। পানির নিচে তুমি অবশ্যই 30 মিনিটে কি মানে যদি ডুবিয়ে ভিডিও শ্যুট করো কোনো সমস্যা হবে না এই আর কি। তো যেটা আসলে ভালো। আর এরপর NFC আছে, অবশ্যই ওয়াইফাই 7 আছে। তো
মোটামুটি তোমার যা যা সেন্সর দরকার সব কিছু এখানে দিয়েছে, খারাপ না। এরপর যদি চিপসেটের কথা বলি, স্ন্যাপড্রাগন 880 দিয়েছে, তো যেটা একটা পাওয়ারফুল চিপসেট। আর আন্তর্জাতিক স্কোর দেখলাম আমরা, হ্যাঁ 3,10,00,000 মতো এরকম দেখলাম, তো যেটা একটা ভালো, মানে আন্তর্জাতিক স্কোর তো খুবই ভালো। আর সিঙ্গেল স্কোর মানে সিঙ্গেল কোর মাল্টি কোরও দেখলাম, ওগুলো খুব একদম বেশ ভালো, খারাপ না। মানে একটা পারফরমেন্স সেগমেন্ট ফোন যেরকম হওয়া মানে হওয়া দরকার, এটা সেরকমই ফোন, মানে স্কোরগুলো বেশ ভালো। তো অবশ্যই তুমি গেমিং করতে পারবে, কোনো সমস্যা হবে না। জাস্ট গেমিং করতে গেলে ফোনটা হিট জেনারেট করে, সেটা আমরা দেখেছি অবশ্যই। তো যেটা মোটামুটি একটি চার্জও ড্রপ করে হালকা পাতলা। তো এটা অবশ্যই একটা পারফরমেন্স সেগমেন্ট চিপসেট, তো অবশ্যই গেমিং নিয়ে কোনো টেনশন করার কারণে, বাট একটু হিট জেনারেট করে, এটা একটা সমস্যা এই আর কি। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওভারঅল মোটামুটি সব কাজ করতে পারবে, ভিডিও এডিট থেকে শুরু করে সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এটা একটা অবশ্যই ব্যালেন্স ফোন বলা যেতে পারে, বাট একটু হিট জেনারেট করে, এটা একটা সমস্যা। এরপর যদি আসি ক্যামেরা সেগমেন্টে, অবশ্যই ক্যামেরা সেগমেন্ট যে সেটআপটা দিয়েছে, এটা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন হিসেবে, পারফরমেন্স কেন্দ্রিক ফোন হিসেবে এটা আসলে একটা ভালো সেটআপ। হ্যাঁ, কারণ আমরা বেশিরভাগ ফোনে কি পারফরমেন্স কেন্দ্রিক ফোনের মধ্যে কি দেখি যে ক্যামেরাটা বেশি একটা ভালো হয় না, বাট এখানে আমরা ক্যামেরাগুলো কি বেশ ভালো পাচ্ছি, সেটআপটা বেশ ভালো বা গোছানো বলা যেতে পারে। তো মেন সেন্সর আছে 50 মেগাপিক্সেল, যেটা ওআইএস আছে, তো যেটা আসলে একটা গুড সাইন। ছবির কোয়ালিটি বেশ ভালো। আর রেড কালার আর গ্রিন কালার ছবি, মানে গ্রিন কালার যেগুলো, ওগুলো একটু বেশি বুস্ট করে দেখতে খুবই সুন্দর লাগে। আর হিউম্যান ফেসটা একটু কি বলে, তোমরা একটু বেশি করে, মানে চেহারাটা কি বলে, একটু ব্রাইবেন্ট করে তুলে, তো যেটা দেখতে খুব সুন্দর লাগে, খারাপ না। তো ছবির কোয়ালিটি বেশ ভালো। আর ওআইএস আছে, তো যার কারণে ছবিগুলো আরও বেশি ভালো লাগে এই আর কি। আর এরপর আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, যেটা 30x জুম করলে ছবিটা বেশ কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায়, যেটা দেখলাম বেশি একদম ছবিগুলো কি ফেটে যায়, এরকম একটা অবস্থা। তো ছবির কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যেতে পারে 30x জুম করলে। আর আল্ট্রাওয়াইডের ছবিগুলো দেখলাম ডেলেট কন্ডিশন মোটামুটি যদি তুলতে পারো, মানে লাইটিং কন্ডিশনের ছবিগুলো ভালো আছে, অলমোস্ট তোমার মেন সেন্সরের মতো কি ছবি দেওয়ার চেষ্টা করে, বাট ওভারঅল কাজ চালানোর মতো এই আর কি। আমার সেলফি ক্যামেরা পাচ্ছি 20 মেগাপিক্সেল, তো যেটা ছবির কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল খারাপ না, ভালোই। মানে রেডি টু আপলোড ইমেজ আছে না, রেডি টু আপলোড ইমেজের মতো তোমার ছবিগুলো দিবে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর, খারাপ না। তো এই ছিল ক্যামেরা। তো আমরা যদি ভিডিওর কথা বলি, তাহলে ভিডিও আমরা মেন সেন্সর দেখি 8K দিয়ে আমরা ভিডিও শুট, 8K 60 FPS পর্যন্ত কি ভিডিও শুট করতে পারবো হয়তো, বাট 4K দিয়েছে, ওটা ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো। হালকা দেখলাম জিটারিংয়ের মতো লক্ষ্য করালাম, তো যেটা একটু সমস্যা, বাট তারপরও কাজ চালানোর মতো, বাট ভিডিও কোয়ালিটি বেশ ভালো। বাট অন্য সেন্সে মানে আল্ট্রা ওয়াইড 180 ভিডিও শ্যুট করতে পারবে, তো যেটা একটা সমস্যা আসলেই। আর সেলফি ক্যামেরাটা যেটা, ওটা যদি 4K দিত তাহলে আসলেই ভালো হতে পারবো। এখানে আমরা কি মানে 2K তে না 180p 30 fps ভিডিও শ্যুট করতে পারবো, যেটা আসলে একটা সমস্যা। এখানে যদি আরেকটু মানে 4K দিত তাহলে আসলেই ভালো হতো, যেটা একটু হতাশাজনক ব্যাপার এই আর কি। তো ওভারঅল মানে পারফরমেন্স কিন্তু ফোন হিসেবে মানে ক্যামেরা সেটটা ঠিকঠাক আছে, খারাপ না। এরপর যদি ব্যাটারি সেগমেন্ট আসে, ব্যাটারিটা বেশ বড়, 7100 mAh আমরা বিশাল একটা বড় ব্যাটারি পাচ্ছি। তো অবশ্যই তুমি হেভি ইউজ করেও একদিনের মতো অবশ্যই ব্যাকআপ পাবে, একদিনের মতো, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর যদি তুমি নর্মাল ইউজ করো বা লাইট ইউজ করো, তাহলে তো অবশ্যই 2 দিনের মতো ব্যাকআপ হবে। আর সাথে আমরা পাচ্ছি কি 100 ওয়াটের কি একটা ফাস্ট চার্জার, যেটা 45 থেকে 50 মিনিটের মধ্যে তোমার ফোনটা ফুল চার্জ করে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। এরপর আর কি, আর কিছু বলার আছে? এত কিছু বলার নাই। তো এই ছিল আমার ফোনের কনক্লুশন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও এটি বছরের শেষ ভিডিও, তো আর 2 ঘন্টা পর বা 2 ঘন্টার কম সময় আছে হয়তো। যাই হোক 2 ঘন্টা বা কম সময়, এর মধ্যে কি একটু পরে আমার নতুন বছর আসবে, তো নতুন বছর আগমন হবে। তো ওই হিসেবে তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইলো। তো ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, হ্যাঁ? আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, ঠিক আছে? তো এই ছিল আজকে এই বছরের শেষ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব, হ্যাঁ? তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।